সাগরের গভীরে যখন একটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্প থেকে একটা সুনামির উদ্ভব হয়, তাই না? সেই সুনামির কারণে বড় বড় ঢেউ ওঠে, সেই ঢেউগুলো একটা পর্যায়ে এসে তীরে আঘাত হানে। তো কোন ঢেউটা প্রথমে এসে আছড়ে পড়লো সেটা গুরুত্বপূর্ণ নয়, ভূমিকম্পটা গুরুত্বপূর্ণ। এই ভূমিকম্পটা তৈরি করেছে আসলে আমাদের ছাত্ররা, তরুণরা। সবাইকে কালেকণ্ঠ স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি জুনাইদ আল হাবিব এবং আমার সঙ্গে রয়েছেন একজন সুপরিচিত মুখ, যাকে আপনারা সবাই চেনেন টেলিভিশনের মাধ্যমে, কিন্তু তিনি আইনাঙ্গনে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করছেন এবং সাম্প্রতিক সময়ে যাকে আমরা চিনি, যিনি কোটা সংস্কার আন্দোলনে তিনি আইনাঙ্গনে লড়েছেন, পাশাপাশি তাকে আমি মাঠেও দেখেছি, মঞ্জুর আল মতিন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন নিশ্চয়ই? ব্যস্ততা তো থাকেই, ভালো আছি। ব্যস্ততা আমাদের আইন পেশা নিয়ে। আসলে আমি যে চেম্বারটায় কাজ করি, এই চেম্বারটা সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সবার কাছে শ্রদ্ধেয় আইনজ্ঞ মাহমুদুল ইসলাম স্যারের চেম্বার। এখন এই চেম্বারের দেখাশোনা করছেন আরেকজন সিনিয়র অ্যাডভোকেট প্রবীণ নিয়োগী। আমার হাতে খড়ি মাহমুদুল ইসলাম স্যারের সাথেই 2009-এ আমার সনদ হয়। এর আগ পর্যন্ত কিছুদিন টেলিভিশনে চাকরি করেছি, কিন্তু সনদ হওয়ার পরে চাকরি ছেড়ে দিয়ে সেখানে আসলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি টেলিভিশনে, এখন চ্যানেল 24-এ। আর 2009 থেকে 7 বছর মাহমুদুল ইসলাম স্যারের মৃত্যু পর্যন্ত তার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তার বইগুলোতে তার সাথে খুব অল্প হলেও কিছুটা সাহায্য করার সুযোগ হয়েছিল, কনস্টিটিউশনাল ল বাংলাদেশ থেকে শুরু করে। তো তার সাথে কাজ করা আমার জীবনে খুব বড় একটা অভিজ্ঞতা, এই কারণে যে নিজের বিবেকের কাছে স্পষ্ট থেকে সৎভাবে কিভাবে আইন পেশায় থাকা যায় তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমি মনে করি মাহমুদুল ইসলাম স্যার। আপনি আইনে পড়ার ইচ্ছা অনেক আগে থেকে, বিজ্ঞানের ছাত্র আমি, কিন্তু বিশেষ করে পদার্থবিজ্ঞানে খুব আগ্রহ ছিল। কিন্তু আমার মনে হয়েছিল যদি বাংলাদেশে থাকতে চাই, পদার্থবিজ্ঞানে পেশা আসলে তৈরি করাটা খুব কঠিন, এবং সেই কারণে এই বাংলাদেশে থেকে আসলে কোন পেশায় ভালোভাবে কাজ করতে পারি সেটা বিবেচনা করে মনে হয়েছিল যে আইন পেশাটা একটা ভালো পেশা, কারণ এখানে আসলে কারো অধীনে চাকরি করতে হবে না এবং নিজের স্বাধীনতাটা বজায় রেখে কাজ করা যাবে, যেটা আসলে গত কয়েকদিনেও আরও নতুন করে অনুভব করেছি। এটা সব ক্ষেত্রে সত্য নয়, কারণ ধরুন সাগরের গভীরে যখন একটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্প থেকে একটা সুনামির উদ্ভব হয়, তাই না? সেই সুনামির কারণে বড় বড় ঢেউ ওঠে, সেই ঢেউগুলো একটা পর্যায়ে এসে তীরে আঘাত হানে। তো কোন ঢেউটা প্রথমে এসে আছড়ে পড়লো সেটা গুরুত্বপূর্ণ নয়, ভূমিকম্পটা গুরুত্বপূর্ণ। এই ভূমিকম্পটা তৈরি করেছে আসলে আমাদের ছাত্ররা, তরুণরা, এবং সে কারণেই আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, সেটার জন্য সর্বৈব কৃতিত্ব আসলে তরুণদের, এই ছাত্রদের, এবং সামনের দিনেও আসলে কেমন বাংলাদেশ হবে সেই নেতৃত্বটাও তারাই দিতে পারবে। নজরুলের ভাষায় বলতে হয় যে এই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। তো এখানে সবাই মিলে আমরা আসলে লড়াই করেছি। এখানে যেমন একজন শ্রমজীবী ছিলেন, রিক্সাওয়ালা ছিলেন, এমন মানুষ দেখেছি যিনি একটা হাত পাখা বিক্রি করেন, তিনি ঘুরে ঘুরে বাতাস করেছেন যারা প্রতিবাদ করছিল। যিনি কুলফি আইসক্রিম বিক্রি করেন খুব অল্প দামে, তিনি দিয়ে দিয়েছেন বিনামূল্যে। মধ্যবিত্ত গৃহিণীরা নেমেছেন, কারণ তাদের সন্তানরা নেমেছে, তার আর ঘরে থাকার উপায় ছিল না। তো এটা আসলে সবার আন্দোলন, এবং সবাই অনুভব করেছেন যে দেশটা তাদের এবং দেশের সমস্যা মোকাবেলার কাজটাও তাদের। যখন সন্তানরা জীবন দিয়েছে, আসলে অভিভাবকরা বাসায় থাকতে পারেননি, সব স্তরের মানুষ নেমেছেন। এই কারণেই সেদিন মাহমুদুর রহমান মান্না ভাইকে জিজ্ঞেস করছিলাম যে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, বা আমার সিনিয়র প্রবীণ নিয়োগী, তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন, যে এত এক হতে বাংলাদেশের মানুষকে তারা কখন দেখেছেন কিনা। তারা দুজনেই এই কথা আমাকে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় আসলে এত একতাবদ্ধভাবে বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি এবার যতটা দাঁড়িয়েছে। আমাদের পরিবারে আমরা সিদ্ধান্তগুলো একসাথে নেবার চেষ্টা করি, এবং সে আমার পাশে না থাকলে আসলে কখনোই এভাবে রাস্তায় থাকতে পারতাম না। প্রতিটি ক্ষেত্রে শুধু আমার স্ত্রী নন, আমার ছেলে, আমার শাশুড়ি পর্যন্ত, তার বয়স 69 বছর, তিনিও রাস্তায় ছিলেন, তিনিও রাস্তায় প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছেন, ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে মিছিলে তিনি যোগ দিয়েছেন। পুরো পরিবারের, আসলে আমাদের বেশ বড় একটা পরিবার, 10 জন মানুষ, কুকুর বিড়ালের সংখ্যা এখন 12। তো এই পুরো পরিবারকে পাশে না পেলে আসলে এইভাবে আন্দোলনে থাকাটা সম্ভব হতো না। যত সামান্যই আমাদের অবদান, সেটা আসলে সম্ভব হয়েছে আমরা পরিবার সবাই একসাথে এর মধ্যে থাকতে পেরেছি, এবং কেউ বলেনি যে বাইরে যেও না, ঘরে থাকো। এমনকি আমার বাবা মা, আমার বোন, তারা দেশের বাইরে ছিলেন, তারাও সেখানেও তাদের মতো করে রাস্তায় বেরিয়েছেন, তাদের মতো করে প্রতিবাদ করেছেন। এই যে আমার পুরো পরিবারকে আমরা পাশে পেয়েছি, এইটা একটা খুব বড় জিনিস ছিল, এবং এটাও এই পুরো আন্দোলনের বৈশিষ্ট্য। আসলে রাস্তায় আমি স্কুলের ছাত্রদেরকে দেখেছি, আমার নিজের স্কুলের, তার সাথে মা এসেছেন, বোন এসেছেন, সকাল থেকে রোদের মধ্যে বসে আছেন, ওদিকে টিয়ার শেল
ছুটে আসছে, গুলি ছুটে আসছে, লাঠি রামদানি একদল লোক ছুটে আসছে, তারপরেও কিন্তু এই মায়েরাও মাঠ ছেড়ে যাননি। এবং এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে এখানে আসলে পুরো পরিবার সহ ছাত্ররা মাঠে নামতে সমর্থ হয়েছে। ওই যখন এই আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে, তখনই তার সমুচিত জবাব তারা দিয়েছে যে এই ধরনের কাউকে রাজাকার কিংবা কাউকে শিবির বলার দিন শেষ। কোনো একটা প্রতিবাদ উঠলেই তাকে কোনো একটা দলে ফেলে দেয়া, সেটা করে যে এই মুহূর্তে আর এই আন্দোলনকে বিভাজিত করা সম্ভব নয়, সেটা ছাত্রছাত্রীরা খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। সেই কারণে আমার মনে হয় নাই যে আমাকে আসলে কোন রাজনৈতিক পরিচয় দেয়া হলো সেটা আর গুরুত্বপূর্ণ ছিল। এবং তারপরে আমার সব সহকর্মী যারা আমার পরিচিতজন, তারা যেভাবে আমার ব্যক্তি জীবন, আমার সংস্কৃতি চর্চার কথা তুলে ধরেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন গণমাধ্যম সহ, বিশেষ করে সেখানে আমার পরিবার সম্পর্কে যে মিথ্যা তথ্যগুলো দেওয়া হচ্ছিল, সেটা ডিসমিস ল্যাব বলে একটি প্রতিষ্ঠান, খুব চমৎকার একদম সেই মানুষগুলো যাদের নাম আসলে আমার সাথে জড়ানো হচ্ছিল, তাদের সাথে সরাসরি যোগাযোগ করেও এই দাবিগুলো যে সম্পূর্ণ মিথ্যা সেটা তারা দেখিয়েছেন। এবং সেগুলো বাংলাদেশের সব গণমাধ্যমই আসলে পরে প্রচার করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। অনেকে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমার বন্ধুরা যারা স্কুলের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, সহকর্মীরা এখানকার, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার কাছে আসলে কৃতজ্ঞতা জানাবার সুযোগ হয়নি, এই মাধ্যমে আসলে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। এবং তাদেরকে সবসময় যে আমি যোগাযোগ করতে পারিনি বা তাদের বার্তার উত্তর দিতে পারিনি, সেজন্য আমি ক্ষমা চাই। মূল উদ্যোগটা আসলে আইনুন নাহার লিপি আপার। উনি সকালে বোধহয় 9:15 বা 9:20 দিকে আমাকে ফোন করে বললেন যে বাচ্চারা রাস্তায় নামছে এবং গুলি আবার চলবে, আমাদের বাচ্চারা তো মারা যাবে, আমাদের কি কিছুই করার নেই। তখন আমরা দুজন মিলে আসলে ঠিক করেছিলাম, আমি বাসায় ছিলাম যেহেতু, আমার হাতের কাছে কম্পিউটার ছিল, আমি প্রথম ড্রাফটটা দাঁড় করালাম। তারপরে লিপি আপা তখন এই আদালতে উপস্থিত ছিলেন, সেটা প্রিন্ট করে তার বাকি যে কাজগুলো উনি করে, আমরা দুজন সাথে সারা আপা, অনিকার হক, বিশেষত কৃতজ্ঞ জেডাই খান পান্না স্যার। উনি তার এত অসুস্থতা বলুন, তার বয়স বলুন, সব কিছু সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত ছিলেন। আমার মনে আছে সেখানে পিটিশনারদের বসার যে জায়গাটা, আবেদনকারীদের বসার জায়গা, সেটাও সরকার দলীয় লোকজন দখল করে বসেছিলেন। জেডাই খান পান্না স্যার এবং সারা আপা দুজনই সিনিয়র অ্যাডভোকেট এই আদালতের, তাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি 2 ঘন্টার একটা শুনানির সময়। তো তারপরেও যে স্যাররা ছিলেন, তাদের কারণে আসলে আমরা সাহস পেয়েছি। এবং সেই মামলা তো এরপরে হাইকোর্ট থেকে কিছু পর্যবেক্ষণ সহ খারিজ করা হলো। এবং এই মামলা চলাকালে আদালতের তরফ থেকে যে কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে জাতির সাথে মশকরা না করা, কিংবা এরপরে যে পর্যবেক্ষণগুলো দেয়া যে পিআরবি মেনে আসলে পুলিশ যদি গুলি চালাতেও চায় তাকে আইন মেনে করতে হবে, এগুলো আসলে আমার বিচারে আমাদের পক্ষে এসেছে। এবং এই ক্ষেত্রে আদালতও যে ভূমিকা নিয়েছেন, সেই ভূমিকাটা না নিলেও বোধহয় আন্দোলনটা এই পর্যায়ে আসতে পারতো না। সেজন্য আদালতের 2 বিচারকের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ভালোবাসার জন্য কৃতজ্ঞ। এবং ভালোবাসা এমন একটা জিনিস, সেটা দিনের শেষে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে, সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ, তাকে যে নামেই যারা ডাকেন না কেন। এবং এইটা সবসময় নজরুলের একটা কথায় বলতে চাই যে দুঃখ শোক সহি অসীম সাহসে, অটল রহি যেন সম্মানে যশে। সম্মান যশ সৃষ্টিকর্তা দেন, আল্লাহ দেন। এবং সেখান থেকে আবার অহংবোধ যাতে জন্ম না নেয়, সে ব্যাপারেও আমাদের প্রত্যেকের মানে খুব সচেতন থাকা দরকার। মানে দুঃখ শোক সহ্য করা হয়তো অনেক সহজ, কিন্তু সম্মান যশ যখন আসে তখন পথ হারানোটা অনেক সহজ। সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যাতে এই আপাত সুখের সময়ে, আপাত যশ এবং সম্মানের সময়ও যাতে বেপথু না হয়।